লিসেনার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর যে নীল আছি আপনাদের সাথে, শুরু হয়ে গেল লাইভ স্টোরি চ্যানেলের আজকের পর্ব। কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভকামনা। আজ যারা নতুন আমাদের সাথে জয়েন হয়েছেন, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে যাবেন। লিসেনার্স, আপনাদের একটি লাইক এবং কমেন্ট আরও অনেক বেশি লিসেনার্সদের কাছে আমাদের ঘটনাগুলোকে পৌঁছে দিতে পারে। লিসেনার্স, আজ আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে এসেছি, সেটি এক ভয়ানক প্রতারণার ইতিহাস। ঘটনাটির সত্যতা মোটামুটি যাচাই করা সম্ভব হয়েছে। আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম থেকে সোহান ভাই। তিনি বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশুনোর ইতিহাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন। লিসেনার্স, একজন মেয়ে কতগুলো ছেলের জীবন নষ্ট করতে পারে, কীভাবে নষ্ট করতে পারে, এবং এতে করে আসলে একজন কনফিডেন্স ভরা যুবক, একজন উদ্দীপ্ত আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী যুবক কিভাবে একটু একটু করে শেষ হয়ে যায়, তারই একটি ইতিহাস তুলে ধরব আজকের ঘটনার মাধ্যমে। সোহান ভাই বলেছেন, কিছু কিছু নিরাপত্তার কারণে তিনি ঘটনার অনেক অংশ সুন্দর করে আমাদেরকে বলতে পারেননি বা ডিটেইলস আমাদেরকে বলতে পারেননি। তবে তিনি চেষ্টা করেছেন সামাজিকতা রক্ষা করে এবং লিসেনার্সদের সামাজিক ও নৈতিক অবস্থান নির্ণয় করে যতটা সম্ভব ভদ্রস্থ ভাষায় ঘটনাটি আমাদের কাছে পাঠাতে। লিসেনার্স, সোহান ভাই তার পরিবার সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। আমি সোহানুর রহমান, বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম। নন্দীগ্রামের একটি স্বনামধন্য পরিবারেই আমার জন্ম। আমার বাবা পেশায় একজন কৃষক হলেও তার যথেষ্ট নিজস্ব জায়গা জমি আছে। তিনি এলাকার একজন শিক্ষিত ও সমাজের একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবেই পরিচিত। আদিভাবে বলতে গেলে পৈতৃকভাবে তিনি একটি উচ্চ বংশীয় সন্তান এবং তার পরিবার থেকে অতীতে অনেক চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান সহ অনেক নেতাকর্মী ও বিখ্যাত ব্যক্তিবর্গ বেরিয়েছেন। তিনি বলছেন, তার পরিবারে তিনি, তার 2 বোন, 1 ভাই, বাবা মা, দাদা দাদিরা রয়েছেন। অর্থাৎ বেশ বড় একটি পরিবার। সময়ের পরিক্রমায় তার পরিবারের, তার ভাই বোনদের প্রত্যেকে স্ব কর্মক্ষেত্রে সফলতা লাভ করেছেন। সোহান ভাই বলছেন, আমার শৈশব কেটেছে আমার নন্দীগ্রামে। প্রাথমিক বিদ্যালয় থেকে আমি লেখাপড়ায় মেধার স্বাক্ষর রেখে একটু একটু করে এগিয়েছি। তৎকালীন সময়ে 5ম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাওয়ার মাধ্যমে আমার মেধাবৃত্তের খবর চারপাশে ছড়িয়ে পড়ে। আমিও দ্বিগুণ উৎসাহে আমার লেখাপড়া জীবন সামনের দিকে এগিয়ে নেই। ক্লাস 8-এ যখন পড়ি, তখনও আমি ক্লাস 8-এ ট্যালেন্ট ফুলে বৃত্তি পাই। লিসেনার্স, ঘটনাটি 2002 সালের। অর্থাৎ তখন মাত্র জিপিএ সিস্টেম চালু হয়েছে এবং আমি এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করি। A+ পাইনি, কিন্তু তৎকালীন হালের বাস্তবতায় আমার রেজাল্টটি ছিল আমাদের বোর্ডের ভিতর অন্যতম।
এ প্লাসের পর যে কয়জন খুব ভালো করেছিল আমি তাদের ভিতর একজন। এসএসসিতে ভালো রেজাল্ট করার পর আমি বগুড়া আজিজুল হক কলেজে ভর্তি হই। বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম এবং এসএসসিতে এ প্লাস না পাওয়ার জন্য আমার মনে এক ধরনের কষ্ট ছিল, যেহেতু স্কুলের সেরা ছাত্র হিসেবেও আমি এ প্লাস পাইনি। সদরে এসে সরকারি কলেজে পড়ছি, আমি চেয়েছি ইন্টারে অন্তত এ প্লাসটা পাই, কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি। খুবই অল্প ব্যবধানে আমার সিজিপিএ 5 কেটে যায়। তারপরেও সেই রেজাল্টটিও ছিল তৎকালীন সময়ে তাক লাগানো রেজাল্ট। লিসেনার্স, এসএসসি ইন্টার দুটোতেই ভালো রেজাল্ট করা আমি বিজ্ঞান বিভাগ থেকে একটা সময় স্বপ্ন দেখতে শুরু করি বুয়েটের স্টুডেন্ট হওয়ার। আপনারা জানেন, যারা সায়েন্সে পড়াশুনো করে তাদের ভিতর যাদের ইঞ্জিনিয়ারিং করার স্বপ্ন থাকে তাদের কাছে তীর্থস্থান বুয়েট, এবং যারা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখেন তাদের ঢাকা মেডিকেল কলেজ। এর বাইরেও যারা অন্য অন্য বিষয়গুলো এক্সপার্ট হতে যান তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মহিরুহ। আমি বুয়েটের জন্যই প্রাণপণে চেষ্টা করার লক্ষ্যে এক সময় বগুড়া শহর ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমাই। ঢাকা শহরের ফার্মগেটের একটি স্বনামধন্য কোচিং সেন্টারে ভর্তি হই, একটি ব্যাচেও ভর্তি হই। লিসেনার্স, আমার যেহেতু অন্য কোনো নেশা, অন্য কোনো ধরনের চিন্তাধারা ছিল না, পড়াশুনোই ছিল আমার ধ্যান জ্ঞান, এবং এটাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, আমি বুয়েটের স্টুডেন্ট হব। কোচিং করতে এসে আমি আমার সর্বোচ্চ পরিশ্রম, এবং আগেই বলেছি মেধাবী হিসেবে ভালো পরিচয় ছিল, তার সাথে পরিশ্রম যোগ করে আমি একটু একটু করে এগিয়ে যাই সফলতার দিকে। বলছি, ফার্মগেটে কোচিং করার সময় আমাদের প্রতি সপ্তাহে পরীক্ষা হতো, এবং পরীক্ষায় যারা ফার্স্ট হতো তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকতো। তৎকালীন সময়ে কোচিং সেন্টার বিজনেসটা মাত্রই রমরমা হয়ে উঠছে। আমি যখন ভর্তি হই তখন এর পরবর্তী যতগুলো পরীক্ষা আসে, হাতে গোনা 2-1টি পরীক্ষা বাদে আমি প্রতিটি পরীক্ষায় প্রথম হতাম। ব্যাচ বলুন বা কোচিং বলুন, 2 জায়গায় আমাকে নিয়ে এক ধরনের মাতামাতি ছিল শিক্ষকদের মধ্যে। আমিও আরও বেশি উৎসাহ নিয়ে আমি আমার জায়গা এবং আমার লক্ষ্যকে পোক্ত করার চেষ্টা করতাম। যেহেতু ভালো স্টুডেন্ট ছিলাম, সো আমার যারা সহপাঠী ছিল তাদের কারো কারো কাছে আমার সফলতা ছিল ঈর্ষণীয়, আবার কেউ কেউ ছিল আমার সুহৃদয় বন্ধু। এমন জায়গায় আমার একজন বান্ধবী জুটে যায়। ঠিক বান্ধবী বলা যায় না, সামনের পরিক্রমায় হয়তোবা তার অন্য পরিচয়ও আপনাদের সামনে উপস্থাপিত হবে। তার নাম তিতলি। খুব সুন্দর সিমসাম গড়নের একটি মেয়ে, মায়াবী চেহারা। স্রষ্টা যেন মায়ার ডালি দিয়ে তাকে সাজিয়েছেন। একদিন ক্লাস শেষে হঠাৎ করে সে আমাকে কংগ্রেটস জানাতে আসে। ওই দিনে পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, আমি ফার্স্ট হয়েছিলাম, এবং আমি একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর গিফট পেয়েছিলাম। সিরিজ পরীক্ষা চলছিল। সিরিজের সবগুলো পরীক্ষায় গড়পড়তা প্রথম স্থান গড় করে প্রথম স্থান অধিকার করার জন্য আমার জন্য এই ব্যবস্থা। সে আমাকে কংগ্রেটস জানায় এবং সে আমার সাথে গ্রুপ স্টাডি করার ইচ্ছা পোষণ করে। লিসেনার্স, ছোটোবেলা থেকে যে পরিবেশে গড়ে উঠেছি, যে পরিবেশে চলে এসেছি, সেখান থেকে আসলে নারী সঙ্গ বা মেয়েদেরকে বান্ধবী হিসেবে পাওয়ার মতো অবস্থা ছিল না। আমাদের সামাজিক বাস্তবতা একটি ছেলের সাথে একটি মেয়ের খুব ভালো সম্পর্ক থাকবে, এটা তেমন একটা মেনে নেওয়া হয়নি। মেয়েটি খোদ ঢাকা শহরেরই হলিক্রস স্কুলে পড়া স্টুডেন্ট।
চোখ মুখে তার দীপ্তির ঝলক, সেও যথেষ্ট মেধাবী ছিল। তো এককভাবে তার সাথে আমার বন্ধুত্ব না গড়ে উঠলেও আমি, আতাউর, রবিন, তন্দ্রা, তিতলি, মোটামুটি আমাদের একটা গ্রুপ গড়ে ওঠে। ৫ জনের একটা গ্রুপ গড়ে ওঠে। একটা সময় পরবর্তী ১-১.৫ মাস পরে দেখা গেল আমাদের গ্রুপটি ওই কোচিংয়ের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ। শুধুমাত্র পড়াশুনো না, পড়াশুনোর বাইরে গ্রুপ ওয়ার্ক, স্টাডি প্রজেক্ট তৈরি, আমরা আমাদেরকে যথেষ্ট সময় দিতাম এবং সেটা আমাদের রেজাল্টের জন্য ফলপ্রসূ হওয়ারই ছিল। আমাদের বন্ধুত্বটা পরীক্ষা যত এগিয়ে আসে তত আরও বেশি গভীর হতে থাকে। তখন তো আর এতটা অ্যাভেলেবেল ইন্টারনেটের যুগ না। আমাদেরকে বসতে হতো ম্যানুয়ালি, অর্থাৎ নিজেদেরকে একসাথে বসতে হতো। ক্লাস টাইমের পর লাইব্রেরিতে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাতাম। সেই সময়টায় যেমন গ্রুপ স্টাডি হতো, তেমনভাবে পরস্পরের সাথে বন্ধুত্ব ও বোঝাপড়াটাও খুব সুন্দরভাবেই হতো। আস্তে আস্তে অ্যাডমিশন টেস্ট চলে আসে। অ্যাডমিশন টেস্টে আমরা প্রত্যেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হই। এর ভিতর আমি শুধুমাত্র বুয়েটে চান্স পেয়েছিলাম। তিতলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজিতে চান্স পায়। আতাউর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে চান্স পায়। রবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে চান্স পায় এবং আমাদের ভিতর দুর্বল বান্ধবী তন্দ্রা, সে গ্রুপ চেঞ্জ করে বাংলা বিভাগে গিয়ে ভর্তি হয়, অর্থাৎ ডি ইউনিট থেকে বাংলা বিভাগে গিয়ে ভর্তি হয়। আমাদের সম্পর্কটা বেশ চাঙ্গাই চলছিল। আমি বুয়েটে আর্কিটেকচারে পড়াশুনো করি এবং আমি বুয়েটে ১৭তম হই। মেধার স্বাক্ষর রেখে বুয়েটে ভর্তি হওয়ার পর আমাকে নিয়ে সে কি মাতামাতি, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, কোচিং থেকে শুরু করে ইউনিভার্সিটি বা বন্ধুদের আড্ডা, আমাকে নিয়ে সবার গর্বের শেষ নেই। কারো কারো হিংসারও কারণ ছিলাম। সব কিছুর পর সবচেয়ে ভালোভাবে যে জিনিসটা থেকে গেল সেটা হচ্ছে আমাদের বন্ধুত্ব। কাছাকাছি ক্যাম্পাস হয় বা একই জায়গায় ক্যাম্পাস হয়, প্রতিদিন বিকেলবেলা আমাদের আড্ডা জমতো কলা ভবন, কার্জন হল, সেন্ট্রাল খেলার মাঠ, মল চত্বর বা হাকিমে চায়ের আড্ডায়। ফার্স্ট ইয়ারে সত্যি কথা বলতে আমি যদিও বুয়েটে পড়তাম, বুয়েটে আমার তেমন কোনো ভালো বন্ধু বা সার্কেল গড়ে ওঠেনি, শুধুমাত্র আমার এই অতীত সার্কেলের জন্য। এর ভিতর তিতলির সাথে আমার সম্পর্কটা ছিল একটু বেশিই গভীর। সত্যি কথা বলতে তিতলি এই শহরের এক অভিজাত পরিবারের সন্তান। তার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, একইভাবে সে এখানের গর্জিয়াস সোসাইটিতে বড় হয়েছে। ব্যক্তিগত প্রাইভেট কারে সে ক্যাম্পাসে আসে, কিন্তু আমাদের সাথে চলাফেরা তার একেবারে সাবলীল। আমাদের সাথে আড্ডায় মজা মাস্তি, টিএসসির ১০ টাকার নাস্তা বা লাঞ্চে ২০ টাকার লাঞ্চ, তার কোনো আপত্তি ছিল না। তো এভাবেই চলতে চলতে একটা সময় তিতলির সাথে আমার প্রেমটা হয়ে যায়। একদিন বেশ বৃষ্টিমুখর দুপুরবেলা হঠাৎ করে ফোন আসলো, সোহান তুমি কি একটু কার্জন হলে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে আসতে পারবে? আমি একা বসে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি চলে এসেছি, কিন্তু আসলে ক্যাম্পাসে এসে দেখি তেমন কেউ নেই, একা বসে আছি, হলে ফিরতে ভালো লাগছে না। আমার অফ পিরিয়ড, আমি সুন্দর করে আমার শখের বাইসাইকেলটি নিয়ে
আস্তে আস্তে পুকুর ঘাটে চলে যাই। পুকুর ঘাটে যাওয়ার পর তিতলির সাথে আমার দেখা হয়। লিসেনার্স, আমার পড়াশুনোর বাইরে মোটামুটি একটা গুণ ছিল, আমি গান করতাম। প্রফেশনাল সিঙ্গার না হলেও আমার কণ্ঠ মোটামুটি ভালো ছিল, এবং বন্ধু মহলে আড্ডায় আমার গানের বেশ ভালো কদর ছিল। আমি যখন ওখানে গেলাম, আমরা দুজন বসলাম। আমাদের রবিউল মামা আমাদেরকে চা খাইয়ে গেলেন। ও হ্যাঁ, রবিউল মামা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন চা দোকানি, যিনি হাতে ফ্লাক্স নিয়ে এই চা লাগবে করে পুরো ক্যাম্পাসটা মাভুই মাভুই করে তোলেন। আমরা ফিশারিজ ডিপার্টমেন্টের সামনে বসে পড়লাম, চা খেলাম, দু একটা খটখটা বিস্কিটও খেলাম। একটা পর্যায়ে তিতলি আমাকে অনুরোধ করলো, সোহান, একটা গান শোনাও না। আমি সত্য কথা বলতে কি, কিছুটা তিতলির উপর মনে মনে দুর্বল ছিলাম, কিন্তু তার সামাজিক অবস্থান ও প্রতিপত্তির কথা বিবেচনা করে নিজেকে তার জন্য অতটা যোগ্য মনে করতাম না। এমনকি তার লাইফ স্টাইলের সাথে আমার লাইফ স্টাইলের তো বিস্তর ফারাক, সো ভালো লাগাটা মনের ভিতরে থেকে যেত। আমি তৎকালীন সময়ের জনপ্রিয় একটি গান তাকে গিয়ে শোনালাম। দু চোখে তুমি, অন্তরে তুমি, তুমি যে আমার প্রাণে, জীবনে তুমি, মরণে তুমি, তুমি যে আমার গানে। ও গানে গানে তোমাকে খুঁজে ফিরি, গানে গানে তোমাকে খুঁজে ফিরি, আর কোনো গান আমি গাই না হৃদয়ের, হৃদয়ের মাঝে তুমি আছো তবু, এ বুকের মাঝে কেন পাই না। লিসেনার্স, গানটি শোনানোর পর হঠাৎ করে তিতলি যেন বেশ খানিকটা উদাস হয়ে গেল। উদাস হয়ে যাওয়ার পর তিতলি তখন আমাকে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। একটা পর্যায়ে চোখে চোখ রেখে আমাকে বলে, সোহান, যেন আমি যখন এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমার একটা বয়ফ্রেন্ড ছিল, আমি প্রচুর ভালোবাসতাম তাকে। ওটাই আমার জীবনের প্রথম প্রেমে পড়া। আমি অস্তিত্বের সবটুকু দিয়ে তাকে ভালোবেসেছিলাম। একেবারে তরুণ বয়সের ভালোবাসা তো, কোনো পঙ্কিলতা ছিল না। যার সাথে আমার সম্পর্ক ছিল সে ছিল আমার প্রাইভেট টিউটর। কিন্তু একটা পর্যায়ে তিনি আমাকে ত্যাগ করে চলে যান। এরপর থেকে যেন আমি আর পৃথিবীর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারতাম না। একটা লম্বা সময় ফ্রাস্ট্রেশনের ভিতর দিয়ে যেতাম, যার জন্য এসএসসি ইন্টারে যার জন্য ইন্টারে আমার রেজাল্ট এসএসসি থেকে কিছুটা খারাপ হয়েছে। আমি সহানুভূতির দৃষ্টিতে তার চোখে তাকালাম। তার ছলো ছলো চোখ আমাকে আকর্ষিত করলো। আমি আসলে সমস্ত পৃথিবী হাতড়ে খুঁজে পেলাম না কয়েকটি শব্দ
যেটি দিয়ে তাকে একটু সান্ত্বনা দেওয়া যায়। তারপরেও ফ্যাল ফ্যাল করে আমাকে তাকিয়ে থাকতে দেখে ঈষৎ হেসে বলল, সোহন, তুমি অনেক ভালো একটা ছেলে। আমরা কি বন্ধুত্বের থেকে একটু সামনে আগাতে পারি না? লিসেনার্স, মনের যত্নে মনের গোপন কুঠুরিতে জড়িয়ে থাকে এমন আবেগ হঠাৎ করে যদি আপনার অপোজিট সাইড থেকে গ্রিন সিগন্যাল দেয়, আপনার মনের অবস্থা কী হবে কল্পনাই করতে পারেন। আমি খাবি খেতে খেতে ঠোক গেলছি, মনে হয় গলা থেকে জিভ অবধি শুকিয়ে গেছে। আমার বুকের ভিতর যেন সাহারা মরুভূমি, সমস্ত পৃথিবীর সব পানি এনে দিলেও যেন সে পিপাসা মিটবে না। আরাধ্য যাকে দেবীর মতো করে পূজা করি, কিন্তু দূর থেকেই ছুঁয়ে দেখার বা আরও স্পষ্ট করে বলতে গেলে যার মন ছোঁয়ার দুঃসাহস দেখায় না, সেখানে সেই যখন নিচ থেকে এসে ধরা দেয় তখন মনের অবস্থা কী হতে পারে আপনারাই ভালো জানেন। লিসেনার্স, আমি যথেষ্ট ধীশক্তি সম্পন্ন ছিলাম। হঠাৎ করে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়ার মধ্যে ছেলে আমি নই। আমি তাকে বললাম, তিতলি, তুমি আরও একটু ভাবো, আরও একটু সময় নাও। আমার মনে হয় আমরা আমাদের যতটুকু চিনি একটা জীবন পার করার জন্য ততটুকু যথেষ্ট নয়। তুমি এ শহরের ধনী পরিবারের একটি মেয়ে, এক ধরনের জীবন ব্যবস্থায় অভ্যস্ত। তোমার জীবনের ভিউ, লাইফ ভিউ, জীবনের আদর্শের সঙ্গে আমার আদর্শিক মিলন নাও হতে পারে। তিতলি, আমি গ্রামের একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি, কিন্তু আমার মনন এবং মানসিকতায় গ্রামের ওই সংস্কার এবং সংস্কৃতি থেকে তো পুরোপুরি মুক্ত হয়নি। এবং আমিও এই শহরে এসেছি জীবিকা এবং ক্যারিয়ারের তাগিদে, উচ্চশিক্ষার তাগিদে, কিন্তু মনের জায়গা থেকে আমি আমার ওই অনেকটা সেকেলে ধারণাই পোষণ করে চলি। আমি মন ও মননে খুব বেশি আধুনিক নই। এই শহরের বাস্তবতায় মানিয়ে ওঠা, সেখানে একটি সম্পর্ক এবং সেই সম্পর্কটাকে আশ্রয় করে চলা আমার জন্য একটুখানি কঠিন হয়ে যাবে। আমি অকপটে তিতলিকে জানালাম, তিতলি, আমি তোমাকে সেই ফার্মগেটের কোচিং থেকেই পছন্দ করি, ভালোবাসি। কিন্তু সব ভালোবাসাকে যে ছুঁয়ে দেখতে হবে এমন কোনো কথা নেই, দূর থেকেও ভালোবাসা যায়। কিছুটা সময়ের জন্য আমি যেন বাংলাদেশ টেলিভিশনের অর্থাৎ বিটিভির নাটকের মাহফুজা আহমেদের মতো রূপ ধারণ করলাম। আমি তাকে অনেকভাবে বোঝাতে চাইলাম যে তোমার আর আমার মাঝখানে বিস্তর ফারাক। আমাকে আমার বাবা তার অবস্থান থেকে একটা ফিক্সড হাত খরচ পাঠায়, সেটা দিয়েই আমার দিন চলে যায়। এর বাইরে গিয়ে হয়তোবা ক্যাম্পাস আড্ডায় আমি সবার সাথে মানিয়ে নিতে পারি, কিন্তু এর বাইরে ক্যাফে, রেস্টুরেন্ট, আড্ডা, হ্যাং আউট, ঘোরাফেরা, এটা নির্বাহ করা আমার জন্য একটু বেশি কঠিন হয়ে যাবে। তিতলি আমার কথা শুনে অবাক বিস্ময়ে হাসল। সোহান, তুমি কি টাকার আর্থিক অঙ্কে ভালোবাসাকে দেখো? আমি বললাম, ঠিক তা নয়, কিন্তু এটা সম্পর্কের ব্যাপারে ম্যাটার করে। তিতলি তখন রোমিও জুলিয়েটের জুলিয়েট রূপ। সে আমাকে প্রেমের পাঠ দিয়ে বোঝানোর চেষ্টা করলো পৃথিবীতে ভালোবাসাই একমাত্র জিনিস যা অগ্রপশ্চাৎ, ধর্মবর্ণ, জাতি, টাকা পয়সা, সামাজিক অবস্থান এগুলো মেনে হয় না। আমাকে সে জানায় একটি মানুষকে যে কেন ভালোবাসে, আসলে সত্যিকার ভালোবাসার সে কারণটি থাকে না। এই প্লেটোনিক লাভের হিসাবটা
আমি তার কাছ দিয়ে পেয়েছিলাম, আর আমিও সুবোধ ছাত্রের মতো তার কথাগুলো গিলছিলাম। তিতলি আসলে ছিল একজন কথাশিল্পী। তার সুন্দর কথার মায়ায় পড়ে একটা সময় আমার ভিতর ভালোবাসার গঙ্গা বয়ে যায়। তারপরেও আমি কিন্তু তখন হ্যাঁ বলিনি। মুচকি হেসে দেখা যাবে বলে তার সাথে আবার হাঁটা শুরু করলাম। বৃষ্টি তখন বেশ খানিকটা কমে গিয়েছে। ছোট ছোট ফোঁটার বৃষ্টি তখন আর তেমন বেশি একটা ভেজাতে পারবে না। কিন্তু লিসেনার্স, আমার মনটা কিন্তু ভিজে ভিজে একাকার। সেদিন কতখানি বৃষ্টি হয়েছিল, কত মিলিমিটার বৃষ্টি হয়েছিল আমার হৃদয় গহীনে, আমি বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় মরু সাহারার বুকে যেন প্রশান্ত মহাসাগর নেমে এসেছিল। হ্যাঁ যদিও বলিনি, আমার পক্ষ থেকে যে না, সেটা আপনারা আমার অবস্থা বুঝেই বুঝতে পেরেছেন। লিসেনার্স, এরপর নিকষ নিরেট আর্কিটেকচার, আমি হয়ে যাই স্বভাব কবি। জীবনের অনেক তুচ্ছ বিষয়গুলোও তখন সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে দেখতে থাকি। ভালোবাসা যে নন্দন তত্ত্বের একটি অন্যতম উপকরণ, সেটা সে সময়ে বুঝতে পেরেছিলাম। আমার একাডেমিক কার্যক্রমের বাইরে তিতলিই আমার সব হয়ে উঠল। আমাদের ৫ জনের আড্ডা শর্ট হতে শুরু করলো। আমার আর তিতলির আড্ডাটা একটু বেশি বড় হতে লাগলো। তিতলি আমাদের আর্কিটেকচারে একাডেমিক ভবনে দুপুরে চলে আসে। আমরা একসাথে লাঞ্চ করি, কখনো কখনো বাসা থেকে লাঞ্চ নিয়ে আসে। তখন তার মুখের দিকে তাকালে মনে হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এত মায়া এবং মমতা নিয়ে সে আমার সাথে চলে। লিসেনার্স, আমি আমার জায়গায় যথেষ্ট ব্যক্তিত্ববান একটি ছেলে ছিলাম। চলাফেরার কিছুদিনের মাঝে আমি বুঝতে পারলাম একতরফা কারুকাজ দিয়ে কোনো কিছু গ্রহণ করাটা নিজের ব্যক্তিত্বকে ছোট করা। সো আমার হাতেও এই সম্পর্কটা টেনে নেওয়ার জন্য বেশ কিছু টাকা লাগবে। অঘোষিত একটা ভালোবাসা চলছে আমার আর তিতলির ভিতর, যেখানে আমি তিতলিকে ফর্মালি কিছু বলিনি। তিতলি যদিও তার মনের ভাব প্রকাশ করেছে, কিন্তু আমি তেমন কিছু বলিনি। একটা পর্যায়ে আমি তিতলির সাথে যতই সময় কাটাই না কেন, আড্ডায় আমি তিতলি এবং রবিনের একটি অভূতপূর্ব সমন্বয় লক্ষ্য করি। আমি দেখি তিতলি ফ্যাল ফ্যাল করে মাঝে মধ্যে রবিনের দিকে তাকিয়ে থাকে। আমার হিংসা হয়। সত্যিকার অর্থে ভালোবাসলে আপনি হিংসাতে পড়বেনই। তিতলি যখন রবিনের সাথে হেসে হেসে কথা বলে, আমার তখন প্রচণ্ড রকম খারাপ লাগে। আমি বুঝতে পারলাম আমার এই সম্পর্কের জায়গাটা আমি যদি একটু এক্সপ্রেস না করে ফেলি, তাহলে হয়তো বা অচিরেই আমি হারিয়ে ফেলব। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তিতলির শূন্যস্থানে আমি না বসলে রবিন বসে যেতে পারে, বা অন্য কেউ। লিসেনার্স, আমি একটা টিউশনি নেই, বুয়েটের আর্কিটেকচারে পড়ি। সচিবালয়ের একজন বড় সচিবের ছেলেকে আমি পড়ানোর জন্য অফার পাই, এবং সে সময়ে বেশ বড় অঙ্কের একটি টাকার বিনিময়ে, প্রায় ১২,০০০, সপ্তাহে মাত্র ৩ দিন। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার ছিল। আমার স্বাভাবিক জীবন নির্বাহ, ছাত্রত্ব, এখানে আমার কোনো অভাব ছিল না, কারণ আমার বাবা আমাকে যথেষ্ট প্রয়োজনের যথেষ্ট অর্থ সংস্থান করতেন। কিন্তু সত্যিকার অর্থে নিজেকে খুলে একটা মানুষের কাছে প্রকাশ করতে গেলে যে আর্থিক স্বাবলম্বিতার দরকার হয়, তা আমার ছিল না।
প্রথম বর্ষের শেষের দিকে আমাকে তাই টিউশনের দিকেই ঝুঁকতে হয়। এরই মাঝে চলে আসে নভেম্বর মাস, তিতলির বার্থডে। আমার ইচ্ছা ছিল আমি তিতলিকে এই বার্থডেতে উইশ করব, এবং এই বার্থডেতেই আমি আমার মনের কথা খুলে বলবো। আমি আমার বন্ধু আতাউরের সাথে কথা বলি। আতাউর ছিল আমাদের গ্রুপের সবচেয়ে চৌকস এবং গভীর চিন্তাধারার মানুষ, মানে ইন্টেলেকচুয়াল পর্যায়ের। যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করা এবং খুবই বাস্তবসম্মত ডিসিশন নেওয়ায় আতাউরের জুড়ি ছিল না। আর আতাউর ছিল আমার প্রাণের বন্ধু। সবাই আমরা খুব ভালো বন্ধু, কিন্তু আতাউর একটু বেশি গভীরতায় ছিল। আমি আতাউরকে বলার পর আতাউর বলল, দেখ এটা আমি অনেক আগেই জানতাম, সেই কসিং লাইফ থেকে জানতাম, বুঝতে পারতাম, কিন্তু তিতলির তেমন আগ্রহ তোর উপর সে সময় না দেখলেও ক্যাম্পাসে আসার পর থেকে তিতলির আগ্রহটা তোর উপর বেড়েছে, এটা বারবার নজরে এসেছে। কিন্তু বন্ধু একটু সাবধানে, শহরের মেয়ে, হলি ক্রসে পড়াশুনো করেছে, যথেষ্ট আধুনিক, এবং আমাদের বাইরেও কিন্তু ওর একটা জগৎ আছে, ওর একটা সার্কেল আছে, গ্রুপ আছে। সো যাই করিস একটু বুঝে শুনে করিস। আতাউরের কথা আমার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে গেল, কারণ তখন আমি তিতলির ভালোবাসায় হাবুডুবু খাচ্ছি। আমি সে সময় তিতলির বার্থডের জন্য কি গিফট কিনেছিলাম না বলি, তবে বেশ দামি একটি গিফট কিনি। ক্যাম্পাসে টিএসসির ক্যাফেটেরিয়ায় ওর জন্য একটা বার্থডে অ্যারেঞ্জ করা হয়, বড় কেকটাও আমার অ্যারেঞ্জ করা, বেলুন, ফুল, সব কিছু দিয়ে ওর বার্থডেটাকে স্পেশাল করার চেষ্টা আমাদের সবার। এর মাঝে আমি বেশ অল্প দামেই একটা সোনার আংটির ব্যবস্থা করি। যথাসময়ে বার্থডে হয়ে যায়। বার্থডের কেক কেটে সবাই খাওয়া দাওয়ার পর শীতের রুক্ষতার মাঝে আমি টিএসসির সবুজ ঘাসে তিতলিকে সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে একেবারে লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো আংটিটি বাড়িয়ে বলি, উড ইউ প্লিজ বি মাই ভ্যালেন্টাইন। সদাহাস্য তিতলির চোখ মুখে যেন এক আনন্দের দ্যুতি বয়ে গেল, যেন যুগ যুগ ধরে এই মুহূর্তটির অপেক্ষায় সে করেছিল। এক মুহূর্তেই হাতটি বাড়িয়ে দেয় আর অনামিকায় আমি গুঁজে দেই আমার পরিশ্রমের আংটিটি। এরপর আর 1-1.5 বছর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমার আর্কিটেকচারের ক্লাস চলছে, 3rd ইয়ারে উঠে গিয়েছি, প্রেশার অনেক। লিসেনার্স যারা আর্কিটেকচারে পড়াশুনো করেন বা যাদের পরিবারের কেউ আর্কিটেকচারে পড়াশুনো করেছে তারা জানেন আর্কিটেক্টদের একটা আলাদা জগৎ থাকে, সে জগতে সময় পাওয়া যায় খুবই কম। একটা সময় আমি আমার পড়াশুনোর বাইরে গিয়ে খুব বেশি সময় তিতলিকে আর প্রোভাইড করতে পারিনি। তারপরেও সম্পর্কটা টিকে ছিল, ভালোভাবেই চলছিল। প্রতিদিন সময় করে দেখা, প্রতিদিন আড্ডা, দেখা হয়, আড্ডা হয়, কিন্তু আগের মতো নয়, একটু কম। সে জায়গা থেকে কিছুদিন খেয়াল করছি তিতলির মুখের সেই স্বাভাবিক হাসিটি আর নেই। সম্পর্কের মাঝে কেমন একটা মানে কি বলে এটাকে, দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, কেমন একটা ছাড়া ছাড়া ভাব। আগের মতো সেই
মাখো মাখো কাঁদো কাঁদো কণ্ঠ, আবেগের পরিবর্তে অভিযোগের ফুলঝুরি। এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা করছি না, ওটা করছি না। আমি আসলে আর্কিটেকচারের থার্ড ইয়ারের প্রেশারের সাথে তিতলির হার্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রেশারটি মিক্স আপ করে আনন্দই পাচ্ছিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারিনি তিতলির বিরাট মনের মুক্ত আকাশে তখন আমি একা আর পাখি নই। সেখানে আমার পিছন পিছন উড়ে আসছে আমার বন্ধু রবিন। আমি বুঝতে পারিনি সত্যিকার অর্থে এই রবিনের উপর এক কথায় হিংসা করেই একটা সময় কিন্তু তিতলিকে এত দ্রুত প্রপোজ করে ফেলেছিলাম। ইঞ্জিনিয়ারিংয়ের আর্কিটেকচারের পড়াশুনো শিখেই হঠাৎ করে দৌড়লাম সম্পর্ক ঝালাইয়ের কাজে। পরপর 2টা রিটেক খেলাম, কিন্তু তারপরেও তিতলিকে আমি সময় দিচ্ছি পুরো দমে। আমি আর্কিটেকচার স্টুডেন্ট হওয়ার পরেও তিতলির বায়োকেমিস্ট্রির অনেক কিছু আমি আমার মতো করে করে দেওয়ার চেষ্টা করি। সম্পর্কটা 2-3 মাসের জন্য আবারও মোটামুটি স্বাভাবিকতায় ফিরে আসলো, কিন্তু সত্যিকার অর্থে কি মনের পালে যদি একবার অন্য কেউ হাওয়া দিয়ে যায়, বর্তমান অবস্থানে দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন। একটা পর্যায়ে 2-3 জায়গায় রবিন এবং তিতলিকে আড্ডায় দেখে আমি বেশ হিংসায় জ্বলতে থাকি। একটা সময় তিতলিকে খুব কড়াভাবে বলি, রবিনের সাথে তোমার কী সম্পর্ক এত? আমি এই জিনিসটা ভালোভাবে দেখছি না। আমাদের আড্ডায় ওর সাথে ঠিক আছে, সবাই মিলে যখন আড্ডা দিই, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে কেন এত সম্পর্ক এত আহ, ফুসফুস ফিসফাস? এটা আমি ভালোভাবে নিচ্ছি না। তিতলি আমাকে ওল্ড মডেল আর ব্যাকডেটেড চিন্তাধারার বলে বলে এই সমস্ত নিয়ে চিন্তা করো না, উই আর জাস্ট ফ্রেন্ড। কিন্তু লিসেনার জানেন, আমি না তার ওই কথায় কনফিডেন্স পেতে পারি না। পড়াশুনো উঠলো শিখেই আমার একটা বছর নষ্ট হয়ে গেল। আমি 3য় বর্ষ থেকে ফাইনাল ইয়ারে আর উঠতে পারিনি। 2 সাবজেক্টে ফেল করে আবার 3য় বর্ষেই থেকে যাই। এদিকে যেহেতু একটি বছর নষ্ট হয়েছে, পরিবারের চাপ ছিল, সবার চাপ ছিল, কিন্তু আমার মন প্রাণ জুড়ে ছিল শুধু তিতলি। একটা সময় এক কথায় জোর করেই তিতলিকে বলি, আমরা তো সামনে বিয়ে করবই, চলো আমরা বিয়ে করে নেই। প্রথম কয়েকদিনে নারাজি হলেও একটা সময় তিতলি রাজি হয়ে যায়, কিন্তু শর্ত ছিল কাবিন করা যাবে না। আমি ছোট্ট করে হুজুর ডেকে একটা বিয়ে করে একজন আইনজীবী দিয়ে ছোট্ট একটি অ্যাফিডেভিটের ব্যবস্থা করি। আমাদের বন্ধু আতাউর সে সব কিছুর ব্যবস্থা করে এবং সব কিছু গোপনীয় রাখার প্রতিশ্রুতি দেয়। আমাদের বিয়েটা হয়ে যায়। বাসরটা হয় আতাউরের মামার বাসায়। এরপর আমি আমার হলে, তিতলির বাসায় কখনো সে হলে থাকে, মাঝে মধ্যে তাকে হলে থাকার জন্য আমি ফোর্স করি। যেদিন হলে থাকি সেদিন কোনো না কোনো আবাসিক রেস্টুরেন্টে আমরা আমাদের দাম্পত্যের সময় কাটাই। এভাবেই একটু একটু করে সময় কাটছে, কিন্তু লিসেনার সত্যি বলতে আমি না আর আমার পড়াশুনোর ফ্লোটায় ফিরে আসতে পারছি না। রিটেক খাওয়ার পর, ইয়ার লস করার পরেও 3য় বর্ষে আমার পড়াশুনোর মান আর তেমন ভালো হয়ে উঠল না। 2য় বর্ষ পর্যন্ত ডিপার্টমেন্টের সেকেন্ড বয়, 3য় বর্ষে ফেল, যেটাকে বলে পোয়েটিক জাস্টিস বা ডেভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড।
অর্থাৎ রাজার মুকুট ছিনিয়ে রাজা এখন সাধারণ সৈন্যের বেশে যুদ্ধ করছে। আরে রেজাল্ট যা হোক হোক, ক্যারিয়ার যা হোক হোক, তিতলি তো আমার আছে। আমি বাকি জিনিসগুলো না হয় সাজিয়ে নিব। আমার বন্ধু আতাউর মাঝে মধ্যে আমাকে বলে ফেলে, সোহান তোর নিজের দিকে একটু খেয়াল রাখা উচিত। তুই আর্কিটেকচারে পড়াশুনো করিস, তোর সামনে ব্রাইট ফিউচার। বিয়ে করার প্রয়োজন ছিল, বিয়েটা তো হয়ে গেছে। এখন তো তুই নিরিবিলি, এখন না হয় একটু ক্যারিয়ার আর লাইফের দিকে ফোকাস কর। আমাদের সার্কেলের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট ছিলি তুই, এবং আমাদের সার্কেল থেকে একমাত্র বুয়েটে চান্স পাস তুই। তোর ক্যারিয়ার যদি এমন হয়ে যায় তাহলে খারাপ লাগবে। আথাউরের কথা আবারও আমার এক কান দিয়ে ঢোকে, এক কান দিয়ে বের হয়ে যায়। মাঝখানে রবিনের সাথে আমি কিছু ঝামেলায় জড়িয়ে পড়ি। সত্যি কথা বলতে ঝামেলাটা হিংসা থেকেই। তিতলির প্রতি তার বিশেষ মনোভাব এবং তিতলির তার সাথে হেসে হেসে কথা বলাটাকে আমি তখনও কেন জানি মননে ও মানসপটে ভালোভাবে নিতে পারিনি। তিতলি তখন মনোযোগী ছাত্রী, ডিপার্টমেন্টে একের পর এক ভালো রেজাল্ট করে যাচ্ছে, ডিপার্টমেন্টের টপ 10 এসে রয়েছে। এর মাঝেও কিছু রিসার্চ জুগিয়ে ফেলেছে। বিয়ে হওয়ার 3 মাসের ভিতর আমার তিতলি পুরোটাই পরিবর্তন হয়ে যায়। আমাকে দেওয়ার মতো সময় তার আর নেই। এখন তার এই ব্যস্ততা সেই ব্যস্ততা, ফ্যামিলিতে প্রচুর সময় দেওয়া লাগে। ক্যাম্পাসে সে আর তেমন একটা সময় কাটায় না, শুধুমাত্র একাডেমিক ক্লাসগুলো করে। আর আমি বোকা, আমার ক্লাস ফেলে রেখে তিতলির ক্লাসের বাইরে গিয়ে গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে। ক্লাস শেষ করে একটু বের হবে, একটু হয়তো বা 5 মিনিট কথা হবে। অনেকটা দিন একসাথে আর থাকাও হয়নি। এরই মাঝে আমাদের সার্কেলের তন্দ্রা নামে যে মেয়েটা ছিল, সে একদিন আমাকে ফোন করে বলে, সোহান একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না তো? আমি বললাম, না বল না, এভাবে ভনিতা করছিস কেন? সে বলে, সোহান তুই একটু ধানমন্ডির পানসি রেস্টুরেন্টে যা। আমি হঠাৎ ওর কথার কোনো আগা মাথা পেলাম না, কিন্তু মনের ভিতর কি এক অজানা ভয় আমাকে তাড়িয়ে বেড়ালো। আমি কি যেন মনে করে বন্ধু সাইফকে বললাম, তোর বাইকটা একটু বের করে, ইমার্জেন্সি আমার ধানমন্ডি যেতে হবে। সাইফের বাইকটার সাইফকে চালাতে না দিয়ে নিজেই রুদ্ধশ্বাসে সাইফকে পিছনে বসিয়ে ছুটে চললাম। যখন রেস্টুরেন্টে পৌঁছালাম তখন দেখি খুব রোমান্টিক পরিবেশে রবিন এবং তিতলি বসে আছে, হাতে হাত। তিতলি শাড়ি পরে এসেছে, ভীষণ সুন্দর লাগছে ওকে। আর রবিনের হাতে হাত, তিতলির মাথায় বেলি ফুলের গোছা। আমি বাংলা সিনেমার ভিলেনের মতো হাততালি দিতে দিতে এসে বললাম, বাহ, অনেকটা জমিয়ে ফেলেছে তো। তিতলি হঠাৎ ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। সে আমাকে বলল জাস্ট একটা ফাংশনে যাবে, তাই বের হয়েছিল, মাঝখানে রবিনের সাথে দেখা হয়ে গেল। তার এই ডাহা মিথ্যা কথাটি আমি পরিপূর্ণই বুঝতে পেরেছিলাম। মাথার তার ছিঁড়ে গিয়েছিল। আমি ওই রেস্টুরেন্টের ভিতরেই রবিনের সাথে খুব বাজে ব্যবহার করে ফেলি এবং গায়ে হাত তুলে ফেলি। হঠাৎ করে তিতলি আমাকে জোর করে সরিয়ে নিয়েছে, আমাকে প্রচণ্ড বকাবকি করে দৃঢ় পায়ে বেরিয়ে যায় রবিনও। আমি বেচারা অন্তর্জালার দহনে সেখানে দাঁড়িয়ে থাকি। সাথে
বন্ধু সাহেব শুধুমাত্র সাক্ষী গোপাল। তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া তার এখানে কোনো ভূমিকা নেই। আমি আর বাইক চালানোর মতো অবস্থায় ছিলাম না। সাইফের হাতে বাইকের চাবি উঠিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে পেছনে বসে পড়লাম। লিসেনার্স, ধানমন্ডি ৩২ থেকে শুরু করে আহসানুল্লাহ হল বুয়েট পর্যন্ত আসার ভিতর অন্তত ২০ বার মনে হয়েছে কোনো একটা ট্রাকের নিচে মাথা দিয়ে আত্মহতি দেই, কিন্তু পারিনি। একদিন ২ দিন চলে যায়, আমি ফোনে আর তিতলিকে কানেক্ট করতে পারি না। এদিকে আমার জীবন শিখেই উঠেছে। জীবনে কখনো কোনো নেশার আশপাশ দিয়ে না যাওয়া ছেলেটি সিগারেট, সিগারেট থেকে উইড, উইড থেকে তরল পানীয় নিতে শুরু করি। এরপর হ্যাংলার মতো হা করে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। কখন একটু তিতলির দেখা পাই। তিতলির কখনো মন ভালো হলে, কেমন আছো তুমি, কেমন চলছে তোমার সব কিছু, এবছরও কি ফেল করবে নাকি পাশ করবে, এই ধরনের হয়তোবা ৪-৫টা কথা। তারপর হয়তোবা আমি খুব হাত পায়ে ধরে রিকোয়েস্ট করলে টং দোকানে বসে ছোট্ট এক কাপ চা। বাস, তার সময় শেষ, সে খুবই ব্যস্ত, তার বাসায় চলে যেতে হবে। এদিকে কোনো রকম টেনে টুনে ৩য় বর্ষ পাশ করে আমি ফাইনাল ইয়ারে। এরই মাঝে তিতলি এবং রবিন ঘনিষ্ঠ হয়েছে বারবার। আমার কাছে অনেক ধরনের খবর আসে, কিন্তু আমি কী বা করতে পারি বলুন। একটা সময় আমি তিতলিকে খুব জোর করে একটা দিনের জন্য একান্তে সময় কাটানোর ব্যবস্থা করি। আমি তিতলির হাত পা ধরে রিকোয়েস্ট করি, আমার জীবনটা এভাবে শেষ করে দিও না। তুমি আমার বিবাহিতা স্ত্রী, তুমি আমার গার্লফ্রেন্ড নও। তিতলির চোখ মুখে তখন অন্য ঝিলিক। আমাকে বলে, আর এসব নিয়ে চিন্তা করো না, তুমি তোমার একাডেমিক লাইফটা শেষ করো, দ্রুত ক্যারিয়ার গড়ো। আমাকে কিন্তু পরিবার বেশি দিন বসিয়ে রাখতে পারবে না, পরিবারের কাছে আমাকে আত্মপ্রকাশ করতেই হবে। আর তার ভিতর যদি তুমি তোমার যথার্থ অবস্থান তৈরি করতে না পারো, তাহলে আমাদের সম্পর্কটা বোধ হয় আর এগোবে না। আমার না আহসান হাবিবের কবিতাটি মনে পড়ে গেল। কি সহজে হয়ে গেল বলা, একটুও কাঁপল না গলা, বুক চিরে বেরোলো না এতটুকু দীর্ঘশ্বাস। কত সহজেই বলে দেয়া গেল, আমি হয়তো ওর সম্পর্কটি আর ধরে রাখতে পারবো না। অথচ এই মানুষটিকে জীবনে পাওয়ার জন্য তার কত আকুতি, কত ব্যাকুতি, কত চাওয়া, কত হিসাব, কত দর্শন, কত নিজেকে একাকার করে দেওয়া, রানীর সিংহাসন থেকে নিজেকে সাধারণে নামিয়ে আনা। আজ কিন্তু আর সেখানে আমি নন্দনতত্ত্বের নান্দনিকতাগুলোকে আর খুঁজে পেলাম না। আমি সেখানে একরাশ কর্পোরেট অহংকারের হাসি খুঁজে পেলাম। লিসেনার্স, সত্যিকার অর্থে নিজেকে সুস্থভাবে দাঁড় করিয়ে ক্যারিয়ার গড়ার মতো অবস্থায় তখন আমি ছিলাম না। একটু একটু করে নেশায় চুর চুর হয়ে যাচ্ছি। এদিকে তিতলিকে কানেক্ট করাটা এখন মোটামুটি অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছে। এরই মাঝে একদিন আতাউর আমাকে ফোন দেয়, মামা দ্রুত একটু আমার হলে আয়। আমি দ্রুত আতাউরের হলে যাওয়ার পর ও আমার হাত ধরে বলল, মামা একটা দুঃসংবাদ দিব, কিছু মনে করবি না। বললাম, না তুই বল। বলছে,
দেখ, তোর জন্য খুবই কষ্টের একটা নিউজ, কিন্তু প্লিজ কিছু মনে করবি না। প্লিজ স্বাভাবিকভাবে নিবি, নিজেকে কোনো কঠিন চরমপন্থায় নিমজ্জিত করবি না। লিসেনার্স, আমার মনে হাওয়া দিয়ে ওঠে, আমার মন থেকে ডেকে আমাকে বলে তিতলি এবং রবিন হয়তোবা আবার কোথাও ডেটে গিয়েছে। কিন্তু আমার অবাক হওয়ার পালা তার থেকেও বড়। রবিন এবং তিতলি মোহাম্মদপুরের এক বাসা থেকে মানুষের কাছে ধরা পড়েছে। পরে তিতলির বাবা তাদেরকে ছাড়িয়ে এনেছে। রবিনের কাঁধে, রবিনের কপালে বেশ পিট্টিজ উঠে গেছে, কিন্তু তাতে আর কি হলো। ঘটনাটি শোনার পর আমি এক মুহূর্তের জন্য আর স্থির থাকতে পারিনি। আমি আরেকটি কথাও বলতে চাইনি। আমি সরাসরি একজন উকিলের কাছে গিয়ে আমাদের বিয়ের অ্যাফিডেভিটটা সারেন্ডার করে একটি তালাকনামা তৈরি করি। ততক্ষণে হারিয়ে যাওয়া কনফিডেন্সটা আবার ফিরে এসেছে। হ্যাঁ, এর মাঝে কেটে গিয়েছে কিন্তু প্রায় 15টা দিন। 15টা দিন নিজেকে পড়িয়েছি, গ্যালন গ্যালন মদ গিলেছি, সিগারেট, উইড, আধমরা অবস্থা। কোনো একটা পর্যায়ে নিজেকে স্থির করতে পেরেছি, শক্ত করতে পেরেছি। তারপর তালাকনামাটা নিয়ে তিতলির হাতে ধরিয়ে দিয়ে বললাম, আমি তোমার কাছে আমৃত্যু কৃতজ্ঞ, কারণ তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছ। তোমার কাছে আমৃত্যু আমার ঋণ থাকবে। আমি নতুন এক তিতলিকে দেখলাম চিৎকার করে অ্যাপ্লাইড ফিজিক্স ভবনের সামনে কেঁদে কেটে সে দুনিয়া একাকার করে দিচ্ছে। আমার ভুল হয়েছে সোহান, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি সম্পর্কটা আর ভাঙতে চাই না। সব ভুল আমার, আমাকে মাফ করে দাও। লিসেনার্স, 15 দিনের ক্ষতই আমার মন যদিও মাফ করতে চাইছিল, মাঝখান দিয়ে বাদশাদে আতাউর এবং তন্দ্রা, ওরা দুইজন আমার পক্ষ হয়ে তিতলিকে বলে যায়, তিতলি, ভালোবাসার ভিতর হজাচার আনতে হয় না। যে ছেলে দেশ বরেণ্য হতে পারত তাকে ভাইয়ের নিচে দলে শেষ করে দেওয়ার পরেও কি তোমার আশা মেটেনি? এখান থেকে বের হয়ে গিয়ে তুমি তোমার ধনী বাবার বিলাসী বাড়িতে গিয়ে ঘুমাবে। হয়তোবা তুমি একটা হাসি দিলেও 5জন কাজের মানুষ চলে আসবে, ডক্টরের কাছে চলে যাবে, কিন্তু এই ছেলেটা এখানে ধুকে ধুকে মরে, কারো কিন্তু ওকে দেখার সময় নেই। সে তুমি তোমার এই নোংরা খেলায় ছেলেটিকে আর শেষ করো না। যা করেছো সেখান থেকেই ও আর পৃথিবীতে কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না জানি না। ওর বাকি জায়গাটুকু আর শেষ করো না। আমি আতাউর এবং তন্দ্রার হাতে নিজেকে সঁপে দিয়ে কীভাবে ওখান থেকে ফিরে আসলাম আজও আমার কাছে অনন্ত প্রশ্ন, কিন্তু আমি চলে আসলাম। এরপর তন্দ্রা এবং আতাউর আমার সর্বসময়ের সঙ্গী হয়েই রইল। লিসেনার্স, ঠিক 1 মাসের মাথায় খবর এলো তিতলির বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু যদি ধর্মের কথা বিবেচনা করেন, অন্ততপক্ষে 3 মাস তার তো ইদ্যত পিরিয়ডে থাকা কথা, বিয়ে হওয়া কথা না। কিন্তু আমাদের সম্পর্কটাকে জলাঞ্জলি দিয়ে বিদেশি বিবিএর পিএইচডি করা এক ধনী পরিবারের
আদর্শ সন্তানের সাথে ঢাক ঢোল পিটিয়ে তিতলির বিয়ে হয়ে গেল। না, এখানে নাটকীয়তার কিছু নেই। এমনটাও হয়নি যে আমরা দাওয়াত পেয়ে বিয়ে খেতে গিয়েছি। আমাদের সার্কেলের কেউই দাওয়াত পায়নি। অবৈধ হারাম বিয়েটা তিতলির হয়ে যায় এবং অনার্স কমপ্লিট করার পর স্বামী সহ সে চলে যায় জার্মানি। এদিকে আতাউর এবং তন্দ্রার একান্ত সহচর্যে আমি একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়েছি। এর ভিতর তন্দ্রার আমার প্রতি এক বিশেষ মমতা ছিল। দেখতে খুব বেশি ভালো না হলেও তার আমার প্রতি মমত্ববোধ আমাকে আপ্লুত করেছে। না, তখনও প্রেম নাড়া দেয়নি। একটা পর্যায়ে ওরা যখন মাস্টার্স করলো, আমি তখন ফাইনাল ইয়ার শেষ করলাম। ফাইনাল ইয়ার শেষ করার পর এমএসসি করব, কিন্তু সত্যি কথা বলতে আমি তখনও নেশার তিতলির প্রভাব থেকে বের হতে পারিনি। একটা সময় তন্দ্রা তার ঐকান্তিক প্রচেষ্টায় আমার হাতটা ধরার চেষ্টা করে। না, সেটা বন্ধু হিসাবে। আমাকে জোর করিয়ে আমার পাসপোর্ট করানো, আমাকে আইএলস করানো, আমাকে বিভিন্ন রিসার্চ গেটের সাথে পরিচয় করিয়ে দেওয়া, সাইবার ক্যাফেতে গিয়ে বিভিন্ন সাইটে ঢু মারা, অপরচুনিটিগুলো দেখা, এগুলোর দায়িত্ব তন্দ্রায় নিয়ে নিয়েছিল। একটা পর্যায়ে আমার স্কলারশিপ হয়ে যায় অস্ট্রেলিয়ায়, সিডনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমি এমএসসি করার জন্য চলে যাব আর্কিটেকচারে। ততদিনে তিতলির প্রভাবটা কাটিয়ে উঠেছি, মনের ভিতর কিছু দাগ রয়ে গিয়েছে, কিন্তু তন্দ্রার যত্ন এবং ভালোবাসায় আমি আসলে ওই জায়গাটি বেশ ভালোভাবে কাটিয়ে উঠেছি। যথাসময়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি অস্ট্রেলিয়ায় চলে গেলাম। সেখান থেকে এমএসসি শেষ করে দেশেও আসলাম। দেশে এসে একটি সরকারি প্রতিষ্ঠানে জয়েন করেছি। ততদিনে খবর নিয়েছি তিতলি ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্সে সে আবার রবিনকে বিয়ে করে সংসারী হয়েছে। এগুলো আমাকে আর আপ্লুত করে না। আমি তখন স্নেহশীল একটি হাতের অপেক্ষায়। তন্দ্রার তখনও বিয়ে হয়নি, হয়তোবা সে বিয়ে করেইনি। আমার সাথে তার যোগাযোগ ছিল টনটনে। সাইবার ক্যাফেতে গিয়ে আমার সাথে তার যোগাযোগ হতো, মাঝে মধ্যে ফোন করলে কথা হতো। একটা পর্যায়ে আমি আর অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তন্দ্রাকে বলে ফেললাম, আমাকে বিয়ে করবে? তন্দ্রা যেন অনেকটা কাল এই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল। চোখের দিকে তাকিয়ে বলল, তুই এত দেরিতে কেন বুঝিস? তুই সৌন্দর্যে আটকে ছিলি, যার জন্য আমি কখনো তোকে ভালোবাসি বলতে পারিনি। কিন্তু তুই একটু মনে করে দেখতো, ক্যাম্পাস লাইফে কোনো একটি পুরুষ মাছিও কি আমার পাশে ভিড়তে দিয়েছি? আমি অবাক হয়ে গেলাম। তো তারপর আমার পরিবারকে আমি তন্দ্রার কথা জানলাম। আমার পরিবার তন্দ্রার পরিবারের সাথে যোগাযোগ করলো। পরিবারের সাথে পরিবারের মেলবন্ধনটা ভালো হলো। দুইটা পরিবারই গ্রামের, দুইটা পরিবারই মোটামুটি সম্ভ্রান্ত। বগুড়ার সোহান বিয়ে করে নিল মাগুরার তন্দ্রাকে। এরপর থেকেই আমাদের জীবন চলছে। আমাদের দুটি সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। আমরা ভালো আছি।
কিছুদিন আগে শুনলাম রবিন এবং তিতলির ডিভোর্স হয়ে গিয়েছে। কয়েকদিন থেকে তিতলি আমার সাথে বিভিন্ন সোশ্যাল সাইটে যোগাযোগ করার চেষ্টা করেছে, জানিয়ে তন্দ্রার ভীষণ মেজাজ খারাপ। আমি তন্দ্রার হাত দিয়ে তিতলিকে ব্লক করিয়েছি সব জায়গায়। মাঝখানে একদিন রবিনের সাথে দেখা হয়েছিল। আমার হাতটা ধরে খুব অনুনয় বিনয় করে রবিন আমাকে জানালো, বন্ধু আমার ভুল ছিল, আমাদের সাথে অবৈধ সম্পর্কটা ছিল বেশ অনেক সময়ের, কিন্তু সম্পর্কটা কখনো পরিণয়ে যাবে না, কারণ আমার গার্লফ্রেন্ড ছিল। আমি তাকে জাস্ট মাঝে মধ্যে ব্যবহার করতাম, কিন্তু এটা আমার ভুল ছিল। আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি একমুখ হাসি এসে একটি কফি অফার করে তাকে বলেছি, ওসব ছোট বয়সের ব্যাপার, ওগুলো এখন আর মনে রাখি না। চলে গিয়েছিলাম। আমি একটি সুন্দর সংসারে আছি, সব কিছু সুন্দরভাবে চলছে, কিন্তু মনের ভিতর থেকে ঘৃণাটাকে এখনও বের করে দিতে পারিনি। হয়তোবা স্মার্টলি ডিল করে বলেই ফেলি, ওসব পুরনো ঘটনা এখন আর মনে বাজে না, কিন্তু একটা মেয়ের হঠকারিতার জন্য কতগুলো ছেলের জীবন এবং ক্যারিয়ার নষ্ট হলো, একবার ভেবে দেখেছেন? আমার ঘটনা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে নীল ভাই পড়ে শোনাবেন। আপনাদের সবার প্রতি, আপনার চ্যানেলের প্রতি আমার শুভকামনা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ সোহান সাহেব আপনার ঘটনার জন্য। যারা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি, এরকম ঘটনা মোটামুটি আমাদের চারপাশে দু একটা হয়তো বা আছে, কিন্তু আর্কিটেকচারের একজন স্টুডেন্টের জীবন এভাবেও ব্রেক থ্রু হতে পারে সেটা আসলে তেমন একটা জানা ছিল না। তারপরেও আপনি নিজেকে ভেঙেছেন, তারপরে একটা পর্যায়ে সেখান থেকে বেরও হয়ে এসেছেন এবং সেখান থেকে আপনি সফল হয়েছেন। এটাই আপনার ভিতরের শক্তির পরিচায়ক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। প্রিয় লিসেনার্স, যারা এতক্ষণ ঘটনা শুনলেন আমাদের সাথে, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি আরজে নীল আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আজকের মতো। যে যেখানে আসেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।